দর্শক সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটি নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা। আপনারা নিশ্চয়ই জানেন 3 এপ্রিল আজ এবং 3 এপ্রিল আমাদের বাংলাদেশে পালিত হয় চলচ্চিত্র দিবস হিসাবে। আমরা চলচ্চিত্র দিবস নিয়ে কথা বলতে চাই এবং একটু পরিসংখ্যান দিয়ে আপনাদেরকে শুরুতেই মনে করিয়ে দিতে চাই যে আমাদের প্রায় 1235টি যেখানে প্রেক্ষাগৃহ ছিল সেটি কমতে কমতে এখন এসে সারা দেশে থেমেছে 147টিতে। এই হচ্ছে মোটামুটি অবস্থা। অন্যদিকে ছবি যেখানে বছরে একেবারে কম করেও হলো 115টি হতো, সেখানে কমতে কমতে ছবির সংখ্যা 34 থেকে 35টিতে এসেছে। এরকম একটি অবস্থার মধ্য থেকে আজকে পালিত হচ্ছে অত্যন্ত সাদামাটা ভাবে, একেবারে কোনো আয়োজন নেই বললেই চলে এমন একটি ভাবে চলচ্চিত্র দিবস পালিত হচ্ছে। অথচ এমনটি কিন্তু হওয়ার কথা ছিল না, বা আমাদের চলচ্চিত্র যেভাবে শুরু হয়েছিল বর্ণাঢ্য একটা সোনালী অতীতের মধ্য দিয়ে আমরা উত্তরাধিকার নির্বাচনে ভুল করেছি কিনা সেই প্রশ্নও কিন্তু বারবার চলে আসে। কেউ কেউ বলছেন যে সামগ্রিক চলচ্চিত্রে মেধার সংকট রয়েছে প্রকট, কেউ কেউ বলছেন পৃষ্ঠপোষকতার অভাব তো রয়েছেই, কেউ কেউ বলছেন নীতি, ডেডিকেশন কিংবা নিবেদিত প্রাণ কর্মী যাকে আমরা বলি, নির্মাতা বলি, সে ধরনের অনেক অভাব রয়েছে। তারপরও আমরা আশা করব যে বাংলাদেশের চলচ্চিত্র আবারও মাথা তুলে দাঁড়াবে। আমরা আজকের অনুষ্ঠানের শিরোনাম রেখেছি ঘুরে দাঁড়াক আমাদের চলচ্চিত্র। আমরা আমন্ত্রণ জানিয়েছি আজকে প্রধান উপদেষ্টা চলচ্চিত্র প্রদর্শক সমিতির সুদীপ্ত কুমার দাসকে। দাদা, অনেকদিন পর আপনাকে পেয়েছি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক সংবাদের খন্দকার মনিরুজ্জামান স্যারকে পেয়েছি। স্যার, অনেকদিন পর আপনাকে পেয়েছি, স্বাগত জানাচ্ছি। আমরা পেয়েছি খোরশেদ আলম খসরু, যুগ্ম আহ্বায়ক চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশ সমিতি। খসরু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে। আমরা সভাপতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মুশফিকুর রহমান গুলজার, তাকে হয়তো আমরা পেতে পারি বা তার সাথে আমরা সংযুক্ত হব, যদি আমরা পাই তাহলে তার সাথে আমরা সংযুক্ত হব। যেমনটা বলছিলাম যে আমাদের আজকে চলচ্চিত্র দিবস চলছে। মনিরুজ্জামান, আপনাকে দিয়ে শুরু করব। আমি যদি শুরুটা এরকম ভাবে করি, যেমন আমরা বাংলাদেশের চলচ্চিত্র একসময় আমরা পাকিস্তানের অংশ ছিলাম এবং সেখানে উর্দুতে শুরু হলো, তারপর ধীরে ধীরে বাংলা। একটা সময় দেখলাম যে বাংলা এত অসাধারণ ছবি তৈরি হতে থাকলো যে উল্টো পাকিস্তানেরাই কিন্তু আমাদেরকে নানাভাবে ঈর্ষান্বিত হতো সেটি দেখে, এবং বাংলা ছবি হতো সেটিকে আবার উর্দু ভাষায় ডাবিং করে ওই পাকিস্তানে চালানো হতো। এরকম একটি ব্যাপার ছিল। কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছে যে আমরা 69-এ যখন জহির রায়হান জীবন থেকে নেয়া তৈরি করলেন, তখন কিন্তু একেবারে 69 সালেই একটা দেশ হবে এবং সেই চাবির গোছা দর্শক আপনাদের প্রত্যেকেরই মনে থাকার কথা, এবং সেখানে জাতীয় সঙ্গীতটি কি হবে সেটি ইঙ্গিত দিয়ে কিন্তু বুঝিয়ে দিয়ে গেল। এই ছিল আমাদের চলচ্চিত্র, যেখানে রাজনীতি নির্ভর এবং প্রখর মেধা, তীক্ষ্ণ বুদ্ধি সবকিছুর একটা ব্যাপার ছিল। কিন্তু আজকে কমতে কমতে এই জায়গাটিতে আমরা এসেছি। আপনি কিভাবে দেখেন মনিরুজ্জামান? ধন্যবাদ দর্শকদেরকেও ধন্যবাদ আজকে এই অনুষ্ঠান দেখার জন্য। এটা আমাদের একটি, আমি বলবো যে আমাদের সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় চলচ্চিত্র। আধুনিক কোনো সমাজই চলচ্চিত্র ছাড়া নেই, এবং দুঃখজনক হলে সত্য যে পরিসংখ্যান সঞ্চালক শুরুতে বললেন যে 1235টা সিনেমা হল প্রেক্ষাগৃহ থেকে 147টাতে নেমে এসছে। আর আমরা যদি ভুল না হয়ে থাকি, একটি বোধহয় ঘোষণা আমরা শুনেছিলাম যে 12 এপ্রিল থেকে সব প্রেক্ষাগৃহ বন্ধ করে দেওয়া হবে আর কি। জানি না, এটা তো আমি ভুল জেনেছি, কিন্তু এরকম একটা ঘোষণা শোনা গিয়েছিল। সিনেমার অবস্থাও তাই, 100-এরও বেশি সিনেমার প্রতি বছর হতো, সেখানে 30-35টা বা তার চেয়ে কম সিনেমা এখন বছরে হচ্ছে। অথচ এমনটি কিন্তু হওয়ার কথা ছিল না। আমাদের দেশের চলচ্চিত্রের ইতিহাস, আমি বলবো আমাদের দেশের বাস্তবতা অত্যন্ত একটি শক্তিশালী এবং স্বর্ণোজ্জ্বল ইতিহাস ছিল। মুখোশ দিয়ে 1956 সালে এই দেশের চলচ্চিত্র শুরু। তারপরে বহু সিনেমা হয়েছে তদানীন্তন পূর্ব পাকিস্তান এবং পরবর্তীকালে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে। এবং এই সিনেমাগুলোর মধ্যে প্রচুর সিনেমা ছিল যেগুলো আমি নাম বললে কিছু কিছু নাম আমি লিখে নিয়েছি, যে এগুলো অনেকগুলোই দর্শকপ্রিয়তা পেয়েছে, দর্শক পেয়েছে প্রেক্ষাগৃহে, দর্শকরা দেখেছে, এবং প্রযোজকদের বা নির্মাতাদের যে বিনিয়োগ সেটাও উঠে এসছে, এবং পরবর্তীকালে বিনিয়োগের সুযোগও তারা নিশ্চয়ই পেয়েছেন।
এই ছবিগুলো থেকে। যেমন দুই একটি ছবির নাম, আমি প্রথম দিককার ছবি, এগুলো কোনোটাই আর্ট ছবি না, এগুলি সাধারণ মানুষের ছবি, এন্টারটেনমেন্ট ছবি যেটাকে আমরা বলি, কিন্তু স্বচ্ছ, ভালো, পরিবার পরিজনকে নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে, ভাই বোনদেরকে নিয়ে দেখা যায় এরকম ছবি। এবং এই কারণেই ছবিগুলো কিন্তু দর্শক টানতে পেরেছে, একটা বড় কারণ। যদি আমি যেমনটা শুরুতে বলছিলাম যে 69 সালে যখন আমরা জীবন থেকে নেয়া দেখি, এবং আপনি নিশ্চয়ই জানেন যে তার পরপরের বছরটি 70-এর নির্বাচন, এবং আমরা দেখলাম যে 70-এর নির্বাচনে একেবারে অন্যতম একটি ব্যাপার ছিল যে জীবন থেকে নেয়ার যে আমার সোনার বাংলার গানটি, সেটি গ্রামে গঞ্জে মাইকে বাজানো, অর্থাৎ জাতিসত্তার বিষয়টি প্রথমে চলচ্চিত্রে, পরবর্তীতে গান আকারে একেবারে সেই 45 RPM এর রেকর্ডে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হলো। এই হলো আমাদের চলচ্চিত্রের ঐতিহ্য। আমরা একটু শ্রদ্ধা জানিয়ে সেই ঐতিহাসিক গানটি একটু দেখে আমি আবার আপনার মন্তব্য শুনতে চাই আর কি। আমরা যে কথা বলছিলাম, এবং প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই দেখবেন যে অসাধারণ একটা নির্মাণশৈলী, বিশাল লং শট, এবং সেখানে যারা নায়ক নায়িকা অভিনেত্রী আছেন তাদেরকে ছোট করে, এবং গ্রাম বাংলাকে কি অসাধারণভাবে চিত্রায়ন করেছিলেন জহির রায়হান। সেই মেধাও দেখি না, সেই প্রজ্ঞাও আমরা আমাদের এখনকার নির্মাতাদের দেখি না। মনিরুজ্জামান, আপনি কিভাবে যোগ করবেন? ধন্যবাদ। আসলে এই যে ছবিটা, আমরা গানটা শুনলাম, জীবন থেকে নেওয়া যে ছবি, তখনকার যে রাজনৈতিক বাস্তবতা ছিল এবং পরবর্তী বছরই নির্বাচন হবে, সেই বাস্তবতা এটি একটি অসাধারণ ছবি, দেশপ্রেমের ছবি, সে সম্পর্কে কোনো সন্দেহ নেই। কিন্তু বাংলা চলচ্চিত্রে বাংলাদেশে দেশপ্রেম উদ্ভাবনে বা দেশপ্রেম এর সৃষ্টির পেছনে বাংলা চলচ্চিত্রের অবদান কিন্তু তারা অনেক আগের থেকেই। আমরা এদেশ তোমার আমার সিনেমার কথা জানি, হ্যাঁ, আমরা যেমন ধরেন যে আরো সিনেমা হয়েছে এদেশে, যেগুলোকে আমরা বলতে পারি আমাদের দেশের সাধারণ মানুষের দেশ সম্পর্কে ভাবনা চিন্তাকে উদ্বুদ্ধ করেছে। সেই ধরনের ছবি পদ্মা নদীর মাঝি হয়েছে, আমরাও দিতে পারি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আগেকার দিনে সেই সময়কার ছবির পেছনে মেধা, ছবির পেছনে বিনিয়োগ, ছবির পেছনে দর্শক, এদের একটা, এই ছবি তো একক বিষয় না, মানে একজন ছবি বানালেই সেটা শেষ হয়ে গেল না, সেখানে দর্শক এসে ছবিটাকে দেখতে হবে, পরিবেশক পরিদর্শক তারা ছবিটাকে প্রদর্শন করতে হবে, সবটা মিলে কিন্তু ছবির ব্যাপার। সেখানে তার একটা কাহিনী থাকতে হবে, একটা ভালো কাহিনী থাকতে হবে, যাতে দর্শক সেটা বুঝতে পারে বা সেটা গ্রহণ করে, সবটা মিলেই কিন্তু ছবি। আজকে যে দৈন্য দশাটা আমরা দেখতে পাচ্ছি, তার পেছনে অনেকগুলো কারণ। একটি বড় কারণ কিছুটা আছে ইলেকট্রনিক মিডিয়ার, আমি বলবো যে সিনেমার জগতে ইলেকট্রনিক মিডিয়ার আগ্রাসন, এটি একটি বড় কারণ। এখন ঘরে বসে অনেক সিনেমা দেখা যায়, সুতরাং হলে যেতে চায় না, এক। দ্বিতীয়ত হচ্ছে যে দেশে বিদেশে অনেক সিনেমা হাতের কাছে এখনই পাওয়া যায়, তার সঙ্গে টেক্কা দিয়ে বাংলাদেশে সমমানের বা সমমানের কাছাকাছি টেকনিক্যালি বা গল্পের দিক থেকে, সাহিত্যের দিক থেকে, আগে যেমন সাহিত্যের ভিত্তিতে অনেক সিনেমা হয়েছে, এই ধরনের সিনেমা কিন্তু এখন কম হচ্ছে। এই জায়গাটা মানুষকে আপনি টানবেন কি দিয়ে? জি, একদম এই কথাটা, যে মানুষকে আমরা টানবো কি দিয়ে। আমরা সুদীপ্ত কুমার দাসের কাছে যেতে চাই। সুদীপ্ত দা, এই বিষয়টি কিন্তু অনেক দিন থেকে মানুষকে আমরা টানবো কি দিয়ে, কিন্তু সেই সময়ে টেনেছে, সেই সময়ে হয়েছে, বা প্রযুক্তির নির্ভরতার কথা বলি বা স্যাটেলাইট টেলিভিশনের প্রতি, আমাদের প্রতিবেশী দেশ ভারতে আমরা দেখি যে প্রায় 40,000-এরও বেশি স্যাটেলাইট টেলিভিশন রয়েছে, একেবারে পাড়া মহল্লা পর্যন্ত। তো সেখানে বছরের পর বছর ফিল্ম লাভজনক হচ্ছে, বছরের পর বছর সংখ্যা বাড়ছে, আমাদের এই অবস্থাটা কেন? ধন্যবাদ। আসলে যে বিষয়টা দিয়ে আপনি শুরু করেছিলেন, জহির রায়হান সাহেবের সেই ছবি, সেই সময় আমিও ছাত্র আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম এবং ফাঁকে দিয়ে এসে ছবিটা দেখে গেছি ঢাকায়।
তো এই ছবির সাথে এই ছবি পরিচালনায় জহিরান ছিলেন, ওনার একটা রাজনৈতিক আদর্শ ছিল, উনি অত্যন্ত রাজনৈতিক মনস্ক ব্যক্তিত্ব ছিলেন। ওনার সাথে আমজাদ হোসেন সহ আরো যারা ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এই ছবি নির্মাণে। যেমন এটার গল্পের বিষয়ে শোনা যায় যে আসলে ছিল এটা একটা ঘরোয়া পারিবারিক একটা গল্প, এই চাবির গুচ্ছটা। সেটাকে আপনি নিয়ে আসা হলো তখনকার সামাজিক বাস্তবতা। আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে রাজনীতিক মনস্কতা এবং প্রতিবাদী চিন্তা, ওই জায়গা থেকে আমরা সরে এসেছি। স্বাধীনতার পরে বঙ্গবন্ধুর সময় পর্যন্ত, বঙ্গবন্ধুর জীবিত কাল পর্যন্ত কিন্তু আমাদের স্বাধীনতা পূর্বকালীন চলচ্চিত্রের যে ধারাটা ছিল সেই ধারাটাই বহাল ছিল। কিন্তু 77-78 এসে এই জিনিসগুলো কিন্তু সামনে আসে না। এসে 77-78 এসে দুইটা জিনিস হলো। একটা হচ্ছে যে বঙ্গবন্ধুর সময়ে ট্যাক্স আদায়টা কোনো বিষয় ছিল না, সিনেমা হল থেকে ট্যাক্স আদায়ের কোনো গুরুত্ব বহন করতো না। অর্থাৎ এখানে সিনেমা হল থেকে ট্যাক্স আদায় করে রাষ্ট্রীয় কোষাগার ভরবে এটা ছিল না। কিন্তু সামরিক শাসকরা এসে টোটাল কনসেপ্টটাকে চেঞ্জ করে দিল। অর্থাৎ সিনেমা হলটাও রাষ্ট্রীয় কোষাগার ভরার একটা জায়গা হয়ে গেল। কিরকম জায়গা? যে আপনি 1 টাকা যদি প্রবেশ মূল্য হয়, 1.5 টাকা হবে ট্যাক্স। ওই 1 টাকার 8 আনা পাবো আমি, 8 আনা পাবে ছবির মালিক, সিনেমা হল মালিক 8 আনা, আর 8 আনা পাবে ছবির মালিক, আর 1.5 টাকা নিয়ে যাচ্ছে সরকার। তাহলে কি হলো? এটা রাষ্ট্রীয় একটা শোষণ সৃষ্টি করা হলো চলচ্চিত্রের উপর, যেটা পৃথিবীর কোনো দেশে নাই এরকম 150% ট্যাক্স। পাশাপাশি কি হলো 77-78-এ একটা রাজনৈতিক দল সামরিক সরকারের ছত্রছায়া গঠিত হচ্ছে এবং তাদের নব্য কর্মীদেরকে সুযোগ দেওয়ার জন্য তখন চূড়াই পথে ভারতীয় বিশেষ করে হিন্দি ছবির ক্যাসেট সয়লাভ হয়ে গেল সারা দেশ, এবং প্রতিটা পাড়ায় পাড়ায় 4 টাকা 5 টাকা টিকেটে এই সমস্ত ছবি দেখানো শুরু হইলো। এই যে ছবিগুলো আসলো তখন, বিশেষত বোম্বের ছবিগুলা, এই ছবিগুলার যে স্টাইল, আমাদের নির্মাতারা কিন্তু আমাদের যে ধারাবাহিক যে স্টাইলের বা যে ধরনের সামাজিক সেন্টিমেন্ট নির্ভর গল্প নিয়ে যে ছবিগুলা নির্মিত হচ্ছিল এবং দর্শকের জনপ্রিয়তা পাচ্ছিল, এখান থেকে কিন্তু সরে গেল। সরে যাওয়ার মূল কারণটা হলো ওই যে রাজনৈতিক কনসেপ্টটা, রাজনৈতিক মনস্কতা, রাজনৈতিক চিন্তা চেতনাটা এটার থেকে কিন্তু দূরে চলে গেল, যে কারণে এই আমাদের ট্র্যাক চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ আমরা অনুকরণের দিকে চলে গেলাম। এইটাই হচ্ছে আমাদের চলচ্চিত্রকে ওই যে সোনালী অতীত থেকে আমাদের সরে যাওয়ার প্রধানতম কারণ। কিন্তু এই মুহূর্তে অন্য কি কারণ আছে? যে বিশ্লেষকেরা বলছেন যে আসলে মেধার সংকট হচ্ছে এখানে একটা প্রকট একটা বিষয়, বিশেষ করে যারা নির্মাতা, এবং তাদের দিকেই কিন্তু অভিযোগের তীরটি বেশি। কি মনে হয় আপনার? মেধার সংকট এটা কখনো কখনো হতে পারে, কিন্তু সবসময় যে মেধার সংকট হয় বা উপযুক্ত লোক বা যোগ্য ছেলে পেলে আমাদের এখানে আসছে না, এটাও সত্য না। কিন্তু ওই যে বিষয়টা আমি বললাম সত্য না আপনি বললেন, কিন্তু আমরা যখন দেখি যে একেবারে কমতে কমতে 135টি ছবির জায়গায় এখন মানে 40টি ছবিও ইনএভারেজ হয় না। এই যে বিষয়টি মানে সেটির জন্য কি তাহলে কি ছবি হয় যে কেন মানুষ যাবে? এই যে অবনতিটা, এটা কিন্তু একদিনে আসে নাই, এটা কিন্তু ধারাবাহিক ভাবে আসছে, বুঝছেন? এই যে আঘাতটা একটা বললাম 77-78-এ, আবার কিন্তু আরেকটা আঘাত আসলো 92 সালে। কিরকম? এর আগ পর্যন্ত কিন্তু আমরা একটা সিস্টেমে চলছিলাম ক্যাপাসিটি ট্যাক্স, তখন কিন্তু সারা শুধু কি এই ট্যাক্সের কথা যেটা বলতেন ডেভেলপড হচ্ছিল এবং ফ্লারিশ হয়েছে, সিনেমা হলের সংখ্যা বাড়ছে, চলচ্চিত্র নির্মাণের সংখ্যা বাড়ছে, শিল্পী কলা কুশলীর সংখ্যা বাড়ছে, তাদের রিমুনারেশন বাড়ছে। 92-তে এসে ভ্যাট চালু করা হলো, আবারও সেই যেভাবে বলছেন চালু হলো দেখে, পাশাপাশি কি হলো সেটা শুনেন। 92 সালে আকাশকে উন্মুক্ত করে দিলেন। এই যে আকাশ উন্মুক্ত করে দিলেন,
তাতে কিন্তু একটা অসম প্রতিযোগিতার মধ্যে দেশীয় চলচ্চিত্রকে ফেলে দেওয়া হলো। এটা কি বিশ্বাসযোগ্য কিনা যে অসম প্রতিযোগিতার Yes, কথা অসম বলা হচ্ছে? প্রতিযোগিতার মধ্যে তাহলে ফেলে দিলেন। তাহলে কি বিশ্বের কোথাও কি সিনেমা ভ্যাট ট্যাক্স দিতে হয় না? সবাই তো দিতে হচ্ছে। না ভ্যাট ট্যাক্স কত পার্সেন্ট? হ্যাঁ, যেমন ধরেন Maximum 5%? আমার কাছে আমি প্রশ্ন না, করি maximum যে 5%। সিনেমার টিকেটে একটি কথা লেখা থাকে যে প্রমোট কর, অর্থাৎ তুমি যে এই আনন্দ করছো এই সিনেমাটা দেখে সেটার জন্য তোমাকে একটা ট্যাক্স ধার্য করতে হচ্ছে। ওকে, ঠিক আছে, 20 পয়সা 30 পয়সা। এটা আমি স্কুলে পড়া অবস্থায় যখন সিনেমা হলে যেতাম তখন আমার কাছে খুব বেশি মনে হতো, কিন্তু কথা হচ্ছে যে তুমি ব্যবসা করবে, কেন তুমি এই প্রমোট করতে দিবে না? এবং না সেটা কি প্রধান কারণ হয় কিনা? প্রমোদ করতে দিবেন, সেটার এই আপনার হাতটা কি? আপনি 1 টাকার মধ্যে 1 টাকার মালিক হইলাম আমি, ছবির মালিক আর হলের মালিক, আর আপনি প্রমোদ করটা নিবেন কত? 10% নেন, 15%, যেমন এখন আছে শুধু 15% ভ্যাট। তো সেইখানে রাখতেন আপনি 150%, তাহলে অবস্থাটা কি দাঁড়াইলো? মানে টিকিট 2.5 টাকার টিকিটে 1.5 টাকা সরকারই নিয়ে গেল, আর 1 টাকা ভাগাভাগি করলাম। এটা একটা না, আমি যে ইনভেস্ট করলাম আমার ইনভেস্টটা তো লাভ সহ ফেরত আসতে হবে। তো বেশিরভাগ যখন সরকারের তহবিলে চলে যাচ্ছে, এগুলো কিন্তু পরিকল্পিতভাবে চেষ্টা করছি। শুধুমাত্র এই যে ভ্যাট ট্যাক্স এটার কারণেই না, এটা না, আমি তো 2টা স্টেজ বললাম। একটা 77 78 এই ভারতীয় ছবির অবৈধ ভিডিও ক্যাসেট সয়লাভ হয়ে গেল, দর্শকেরও মানসিকতার পরিবর্তন আসলো, আমাদের নির্মাতারাও সেই ধরনের ছবি বানানোর দিকে ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে আসতে চাই। দর্শক, নিচে ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, দেখছেন এটি নিউজ, এবং আমরা ঘুরে দাঁড়াক আমাদের চলচ্চিত্র, আমাদের আজকে শিরোনাম, এবং আমরা আমাদের সঙ্গে খুরশেদ আলম খসরু আছেন, আমরা তার কাছে যাব, কিন্তু একটু পরিচয় করে দিতে চাই। সভাপতি বাংলাদেশ চলচ্চিত্র সমিতির মুশফিকুর রহমান গুলজার আছেন, আমরা তার সাথেও যুক্ত হব। গুলজার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেমনটা বলছিলাম আমরা, খুরশেদ আলম খসরু, যে সামগ্রিক চিত্রটি আমাদের বিরতির মধ্যেও কিন্তু নানান ধরনের আলোচনা আসলে সংকটটি কেন, একদম ছোট করে। ধন্যবাদ আপনাকে। আজ জাতীয় চলচ্চিত্র দিবস। জাতির জনক বঙ্গবন্ধু 1957 সালে এই 3রা এপ্রিল প্রাদেশিক পরিষদের বাণিজ্য এবং শিল্প মন্ত্রীর দায়িত্ব থাকা অবস্থায় এই এফডিসি বিল এনেছিলেন, এবং সেখান থেকে আমাদের আজকের এই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা, যার জন্য ওনার সুযোগ্য কন্যা জাতির বঙ্গবন্ধুর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই দিনটাকে, এই 3রা এপ্রিলকে আমাদের জাতীয় চলচ্চিত্র দিবস হিসেবে ঘোষণা করেছেন। আর হচ্ছে যে চলচ্চিত্রের সংকটের যে বিষয়টা বলছেন, সেটা হচ্ছে যে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই সংকটটা মূলত আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে এটা 81-82 থেকে অ্যাকচুয়ালি এই সংকটের বিষয়টা আস্তে আস্তে ধাপ বাই ধাপ আসছে। সেটা হচ্ছে যে আমরা দেখছি তখন যে ইন্ডিয়ান প্রথম যে আমাদের যে চলচ্চিত্রের উপর যে আঘাতটা এসেছে সেটি হচ্ছে যে ইন্ডিয়ান চলচ্চিত্রগুলো আমরা ভিসিআর, ভিসিপি, এই সমস্ত মাধ্যমে আমাদের দেশে প্রদর্শন হচ্ছিল। একটা সময় প্রদর্শন হতে হতে এর একটা অবাধ প্রদর্শন গ্রামে গঞ্জে পর্যন্ত, পাড়ায় মহল্লায় প্রথমে শহরে, তারপর এটা গ্রামগঞ্জের পাড়া মহল্লা পর্যন্ত এটার একটা বিস্তৃতি ঘটেছিল। সেই সময়টা তো আর এখন নেই, সেই সময়টা নেই। আমি বলছি সেটাই তো, শুরুটা যেখান থেকে হয়েছে সেইখান থেকে আমাদের ওই সমস্ত চলচ্চিত্র দেখে আমরা যারা আমাদের এই দেশে তখন আমরা আপনার হচ্ছে আমরা ইন্ডিয়ান, বিশেষ করে হচ্ছে যে আমরা সাউথের চলচ্চিত্রগুলো দেখে দেখে এগুলা 2-3টা চলচ্চিত্র আমরা দেখে, আমাদের যারা গল্প লিখে তারা একটি চলচ্চিত্র ওইখান থেকে 3টা-4টা গল্প দেখে একটা গল্প বানিয়ে একটা ফর্মুলার মধ্যে নিয়ে আসে আমাদের চলচ্চিত্রটাকে। সেই ফর্মুলাটা হচ্ছে যে প্রত্যেকটা চলচ্চিত্র একটা ফর্মুলার মধ্যে চলে আসে, কিছু সেন্টিমেন্ট, তারপরে বুঝতে পেরেছি যে কারণে এখন এই মুহূর্তের সময়টা, কিন্তু তাই বলে কমতে কমতে বছরে 35টিও ছবি হবে না। সেখান থেকেই শুরু। তারপরের স্টেপে যেটা আসলো সেটা হচ্ছে যে কিছু অসাধু ব্যবসায়ী এই সিনেমাগুলোর মধ্যে কাট পিস যখন জুড়ে দিল,
এই কাটপিস জুড়ে দেওয়ার ভালগারিজম গুলো নিয়ে আসলো এই ইন্ডিয়ান ছবির ওই ধারাবাহিকতায়। সেখান থেকে যেটা আসলো যে আমাদের মেইন স্টেক হোল্ডার ছিল হলো আমাদের মধ্যবিত্ত। এই মধ্যবিত্ত যারা আমরা ভাই বোন, মা বাবা, ভাই বোন নিয়ে আমরা যারা সিনেমা দেখতাম, এই সমস্ত দর্শক আমরা মানে হল থেকে আস্তে আস্তে। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু মুশফিকুর রহমান গুলজারের কাছে যেতে চাই। গুলজার ভাই, একটা অভিযোগ সবসময় যে আমাদের সৃজনশীল নির্মাতা, বিশেষ করে যাদের একেবারে নিবেদিত প্রাণ নির্মাতার অনেক অভাব, এরকম একটি অভিযোগ আপনি কিভাবে দেখেন? না, এই অভিযোগটা ঠিক না। আসলে এখন যে পরিস্থিতিতে তৈরি হয়েছে সেটি হলো আমাদের এখানে অনেক মেধাবী ডিরেক্টর আছে, কিন্তু তারা প্রযোজক পাচ্ছেন না, যথার্থ প্রযোজক পাচ্ছেন না, যারা ভালো ছবি নির্মাণে আগ্রহী, যারা আমি বলবো যে পেশাদারী যারা প্রযোজক, যারা চলচ্চিত্রকে ভালোবাসে এবং চলচ্চিত্রে ভালোভাবে নির্মাণ করার জন্য যা কিছু প্রয়োজন তা সরবরাহ করে, এরকম প্রযোজক এখন নাই। এটি আসলে আমাদের বলা যায় যে 90 দশকেই থেকেই বিদায় নেওয়া শুরু হয়েছে। সরি, খসরু যেটা বললো সেটির সাথে আমি একটু যোগ করতে চাই যে খসরু হয়তো এটা স্মরণ করতে পারেনি যে আমরা 90 দশকের দিকে এসে আরেকটি বড় সমস্যায় পড়লাম, সেটা হচ্ছে ভিডিও পাইরেসি। জি গুলজার ভাই, আসবো আপনার কাছে, কিন্তু আমি একটি জিনিসে ফোকাস করতে চাই। মনিরুজ্জামান, এটা কিন্তু এখন সারা রাতও আলোচনা শেষ হবে না, ভিডিও পাইরেসি, অমুক তমুক তমুক। এখন কথা হচ্ছে যে আমার সৃজনশীল নির্মাতাটা আমার কাছে মনে হবে বাংলাদেশের একজন নির্মাতার নাম কি আমরা বলতে পারবো যে যিনি, যেমন আমি যদি উদাহরণ দেই যে 1951 সাল থেকে 61 সাল পর্যন্ত 10 বছর সময় লাগলো মুঘল-এ আজম তৈরি করতে, প্রত্যেকটা জায়গা ধরে ধরে পারফেকশনিস্ট এনে ঠিক করে সেটা করতে হলো। সেই ডেডিকেশনের জায়গাটা কি আমাদের হয়েছে বা আছে? এখানে অতদূর এখনই হবে এটা আমি নিজেও আশা করি না, কিন্তু আগের ধারাবাহিকতায় ফিরে যেতে হলে আমাদের কতগুলি কাজ করতে হবে, যেটা আমি মনে করি। প্রথমত হচ্ছে সিনেমা শিল্পটাকে পেট্রোনাইজ করতে হবে। পেট্রোনাইজটা কিরকম? যেমন ট্যাক্সের ব্যাপারে বললাম, কাঁচামালের ব্যাপারে, হ্যাঁ, এইগুলি ক্ষেত্রে পেট্রোনাইজ করতে হবে। মোট কথা হচ্ছে যে ডেডিকেশন আসলে কোনো বিষয়ই না, কারণ আমরা আশাই করব না। আমি বলছি বিষয় লাগবে। এক, দ্বিতীয়ত হচ্ছে যে ভালো গল্প লেখক থাকতে হবে, ভালো কাহিনীকার থাকতে হবে, এবং যারা বিনিয়োগ করবেন অর্থাৎ প্রযোজক, যেটা উনি বললেন একটু আগে, হ্যাঁ, এই প্রযোজকদেরকে এগিয়ে আসতে হবে। এইগুলি যদি মিলন ঘটে তাহলে আসলে আমাদের সিনেমার মূল মেরুদণ্ড কিন্তু পরিবার। এটা কথা বলছে যে একটা ভালো গায়ক, ভালো শিল্পী। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের ফিল্মে লতা মঙ্গেশকর এসে গান গেয়ে গেছে, নিশ্চয়ই আপনার মনে আছে, এবং শ্যামল মিত্র এসে গান গেয়ে গেছে। তাহলে সেইগুলি সেই সময়ে যদি সুপার ডুপার ব্যবসা সফল ছবি হয়, তাহলে সেই ধারাবাহিকতাটা এখন নাই কেন? আমি শুনবো আমরা একটু সেই শ্যামল মিত্রের গাওয়া গানটি, মানে চেনা চেনা লাগে তবু অচেনা, আমরা একটু শুনে আপনার মন্তব্য শুনবো। বললে খুবই খারাপ শোনা যাবে যে এই ছবির বাজেট কত, খুবই লো বাজেট ছবি। তাহলে সেই বাজেট যদি ছবি যদি সুপার ডুপার হিট হয়, আমরা এই যে অভিযোগ একে অপরের কাছে আমরা কেন স্বীকার করি না যে আমাদের সৃজনশীল নির্মাতা নেই? না না, সৃজনশীল নির্মাতা নাই। লজ্জা লাগে যে এটা বলবো যে একটা মেইনস্ট্রিম আলোচনা। একটা জিনিস, এই ছবির পরিচালক ছিলেন আলমগীর কবির সাহেব। আলমগীর কবির সাহেবের কিন্তু একটা রাজনৈতিক কমিটমেন্ট ছিল, এই জিনিসটা থেকে আপনি ভুলে যান না। ওনার মুক্তিযুদ্ধের তার অনেক কাজ আছে, এবং এর পরবর্তীতেও উনি যে সব ছবি করছে, এই সব ছবিগুলো দেখলেই বোঝা যায় যে এই ছবিগুলো পলিটিক্যালি ওরিয়েন্টেড ছিল। মানে আপনি পলিটিক্যাল ওরিয়েন্টেড বলছেন, আপনি বলছেন যে ছবির মধ্যে একটা দর্শন থাকতে হবে, তাই তো? সেই দর্শনের জায়গাটা আমাদের ছবির মধ্যে এখন কোথায়? আপনি একটু যদি আমাকে বলেন। আমি আরেকটি উদাহরণ দিই, যে 80-র দশকে দারা শিখো একটি ছবি তৈরি করেন, ছবিটির নাম কি ছিল আপনার নিশ্চয়ই মনে থাকে? ফকির মজনু শাহ। সেই খুবই লো বাজেট ছবি, সেই
মানে সাহস কি করে পেলেন তিনি যে কৃষক আন্দোলনের সেই ফকির সন্ন্যাস বিদ্রোহের ফকির মধুসা সেটি মেইন ক্যারেক্টার সুপার ডুপার হিট হলো তার এই নির্মাণ শৈলীর কারণে। আমরা একটু দেখি বিখ্যাত গান চোখের নজর এমনি করে একদিন ফুরিয়ে যাবে, আমরা একটু দেখে আসি তাহলে সেগুলি কিভাবে বছর পর বছর হয়। সুজিত সরকার, আপনারা যে সময়টির কথা বলছিলেন সেই সময়টার ছবি এগুলো, তাহলে এগুলো যদি ব্যবসা সফল হয়, প্রযোজকরা যদি পয়সা ফেরত পান, তাহলে পরবর্তীতে চিত্রটি এরকম হলো ওই যে ঘুরে ফিরে কিন্তু আমি আজকের আমার যে বক্তব্যটা তাহলে কি সেটা আমি প্রতিযোগিতা কিন্তু নেই বলেই ওই কি জায়গায় এরকম ঘুরে যেতে পরিস্থিতি? চাই, সেটা হচ্ছে যে এই যারা ছবি বানাইছেন দারা শিকুর সাহেব, এদের জন্মটা কিন্তু পাকিস্তান আমলে বা কারো তারও আগে। তারা ওই স্বাধীনতা পূর্বকালীন সময়ে যে জাতীয়তাবাদী চেতনার যে উন্মেষটা হয়েছে, ওই চেতনায় কিন্তু উদ্বুদ্ধ হয়ে তারা ছবি বানাইতে আসছিলেন, খালি রুজি রোজগারের উদ্দেশ্যে কিন্তু ছবি বানাইতে আসেন নাই। পরিষ্কার কথা হচ্ছে এখন এটি যে আমরা বারবার করে চিৎকার করব যে অনুদান দিন অনুদান দিন অনুদান দিব, এবং সেটি কি করব সেটি আমরা জানি, এবং আমাদের কোনো প্রতিযোগিতা নেই, এবং এই জন্য একের পর এক সিনেমা হল বন্ধ হচ্ছে, ভালো কোনো নির্মাতা নেই। কি বলবেন? না, ভালো নির্মাতা নেই এটা এইভাবে পাইকারি হারে বলাটা ঠিক না। ভালো নির্মাতা আসতেছে না। গুলজার ভাই কি বলেন? গুলজার ভাই, তাহলে ভালো নির্মাতা আসছে না? এক মিনিট জি, আমরা একটু শুনে গুলজার ভাইয়ের কাছ থেকে। গুলজার ভাই, ভালো নির্মাতা তাহলে আসছে না, ব্যাপারটি কি এরকম? আমরা বলি ভালো নির্মাতা আছে, কিভাবে আছে আমি সম্প্রতি যদি ঘটনাগুলো যদি বলি একে একে তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা দেখছি যে সম্প্রতি যে গিয়াসউদ্দিন সেলিম, তৌকির আহমেদ কিংবা অমিতাভ রেজা, এরা যে ছবিগুলো বানিয়েছে প্রত্যেকটি ছবি তাদের প্রথম ছবি ছিল, এবং সেই প্রথম ছবি তো সুপার বাম্পার হিট হয়েছে এবং কারিগরি দিক থেকে প্রশংসিত হচ্ছে। মোস্তফা সরোয়ার ফারুকি ছবি বানাচ্ছে, সে ছবি প্রশংসিত হচ্ছে। আরো তরুণ অনেক ডিরেক্টর আছে, মোস্তফা কামাল রাজের সম্প্রতি একটি ছবি যদি একদিন, সেটিও প্রশংসিত হয়েছে। কিন্তু কথা হলো যে আমাদের বাণিজ্যিক ধারার যে ছবি আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, যে বাণিজ্যিক ধারার ছবি। আপনি যাদের নাম বললেন, আপনি যদি মোর্শেদ আলমের নাম বলতেন আমি খুশি হতাম, আপনি যদি তারেক মাসুদের নাম বলতেন খুশি হতাম, তানভীর মোকাম্মেলের নাম বলতেন খুশি হতাম, কিন্তু বিকল্প ধারার চলচ্চিত্র নির্মাতা হিসেবে তাদেরকে এফডিসি তে একসময় ঢুকতেও দেওয়া হতো না। না, সিন্ডিকেশন আমরা দেখেছি। এটা মিথ্যা কথা, এটা তারা ঢুকতো না। মানে তাদের একটি অনেকেরই এক ধরনের ধারণা ছিল যে এফডিসি তে যারা কাজ করে তারা বোধহয় অশিক্ষিত লোক, এদের সাথে আমাদের মেশা যায় না, এরকম একটা ধারণা ছিল। কিন্তু সেই ধারণাটা এখন তাদের নাই। কিন্তু তাহলে দিনের শেষে আমরা কি পাচ্ছি, যে আমার বছরে 34টি সিনেমা এসে নেমেছে, তাহলে তো আগামী বছর হবে 24টি। প্রযোজক না থাকলে তো পরিচালকরা ছবি বানাতে পারবে না, পরিচালকদের তো টাকা দিবে প্রযোজক। কিন্তু সেই যে ডেডিকেশন নিয়ে কথা বলছিলাম, যে ডেডিকেশনটা তাহলে মুখ্য উদ্দেশ্য নয়। না, ডেডিকেশন তো অবশ্যই আছে। আমি বললাম যে আমি একটি ভালো ছবি বানাতে চাই, একটা ভালো স্ক্রিপ্ট করলাম, কিন্তু আমাকে কেউ টাকা দিল না, তাহলে ছবিটা হবে কিভাবে? তাহলে তো সেই বানরের পিঠা বন্টনের মতো গল্প, যে আমার যদি উঠে না আসে তাহলে আমি টাকা দিব কেন? হ্যাঁ, সেটাই, মানে সেটিও তো আছে। তো আমি বারবার ডেডিকেশনের জায়গায় ফিরতে চাই, এবং আমাদের সঙ্গে আজকে আমি খুবই খুশি যে মনিরুজ্জামান স্যারকে আমি পেয়েছি, কারণ সচরাচর আমি পাই না। আর রাজনীতি নিয়ে মনিরুজ্জামান স্যারের সঙ্গে কথা বলতে আমার খুব একটা ভালো লাগে না, কারণ এই চলচ্চিত্র সিনেমা আমার কাছে মনে হয় যে আমরা বিখ্যাত একটি চলচ্চিত্র, মানে বা একটা গানের কথাই বলতে পারি, যে এখানে মেকিং অত সুন্দর নয়। আপনি নিশ্চয়ই মনে আছে, আমি পাকিজা সিনেমার সেই চলো দিলদার চলো চাঁদ কি পার চলো, সেটি, এবং সেটি নির্মাণ বন্ধ হয়ে যাওয়ার প্রায় 18 বছর পর ছবিটি আবার পুনর্নির্মাণ হয়, এবং ততক্ষণে তার 18 বছর, এবং সেখানে
গোলাম মোহাম্মদ সেটির মিউজিক ডাইরেক্ট ছিল এবং নওশাদ তার আত্মজীবনীতে লিখেছেন যে একদিন গোলাম মোহাম্মদ তার বাসায় এলেন, অনেক কথা, অনেক আড্ডা হলো। যাওয়ার সময় তিনি পকেট থেকে একটা স্পুল বের করলেন, বললেন যে আসলে আমার শরীরটা ভালো না, যে কোনোদিন মারা যেতে পারি, এই পাকিজা সিনেমার এই গানটি আমি এইভাবে করে রেখেছি, যদি কখনো ছবিটি হয় তাহলে তুমি একটু সহযোগিতা করো। মানে আমার কাছে মনে হয়েছে যে সেই কি ধরনের ডেডিকেশনের মানুষগুলো, এবং পরবর্তীতে সেই ছবিও তৈরি হয়েছিল, কিন্তু হয়তো ততক্ষণে সেই নায়িকা এবং গোলাম মোহাম্মদ তো ছিলেনই না, এবং সেই নায়িকার সঙ্গে নানান ঝামেলায় নায়িকা কিন্তু অন স্ক্রিনও ছিল না। আমি ডেডিকেশনের কথা বলছি, যে একটি বন্ধ হয়ে যাওয়ার পর 18 বছর পরেও সেই ছবিটি নির্মাণ হয়েছে। আমরা একটু দেখে আপনার কথা শুনবো। মিনার কুমারী কিন্তু তখন নেই, আমরা যে ব্যাক শটটি দেখলাম সেটি অন্য একজন, কিন্তু মেকিংটি এরকম ভাবে ছিল, এবং বলা হয়ে থাকে যে অসাধারণ একটি গানের নির্মাণ শৈলী হিসেবেই কিন্তু বারবার উদাহরণ আসে, কিন্তু সেটাও তো আমাদের সামনে আছে। কি বলবেন? বিষয়টা হচ্ছে আমাদের চলচ্চিত্রটা এখন অনেক নিচে নেমে গেছে। কারণগুলো কিছু এখানে আলোচনা হয়েছে, আরো কিছু কারণ আছে, স্বল্প পরিসরে এত আলোচনা হয়তো যাওয়া যাবে না। এখন আমাদের যেটা লক্ষ্য হওয়া উচিত, এটাকে উপরে তুলতে হবে। তোলার তো এটা তো একটা টিম ওয়ার্ক, পরিচালক, প্রযোজক, অভিনেতা, অভিনেত্রী, কারিগরি ব্যবস্থাপনা, পরিদর্শক, হল, দর্শক, সবটা মিলেই তো সিনেমা, তাই না? এখন এই টিম ওয়ার্কটাকে জাগাতে হলে সবগুলি জায়গাকেই জাগাইতে হবে। আপনি শুধু প্রযোজক আসলেই সিনেমা হবে না, পরিচালক তৈরি থাকলেও সিনেমা হবে না, কাহিনী থাকলেও সিনেমা হবে না, সবগুলো একসঙ্গে থাকতে হবে। সবগুলো একশো থাকার জন্য পরিবেশ তৈরি করতে স্যার এইটা আমি একটা ছোট্ট একটা বিরতি নিব, একটা কথা শেষ করছি। এই পরিবেশটা তৈরি করার জন্য আমাদের সাংস্কৃতিক কর্মীদেরকে এগিয়ে আসতে হবে, সিনেমা যার সঙ্গে যারা যুক্ত তাদের এগিয়ে আসতে হবে, সরকারকেও এগিয়ে আসতে হবে, সবাই এগিয়ে আসলো। সবটা মিলে হবে। আমরা ভ্যাটের কথা বলি, আমরা টেকনিক্যাল কথা বলি, আমরা নির্মাণ শৈলীর কথা সব বলি, কিন্তু যে মানুষটি কাজ করবে সেই মানুষটি কই? সেই মানুষটি তৈরি হবে যদি পরিবেশ, তাহলে আমাদের কত বছর অপেক্ষা করতে হবে আরেকটা তৈরি করতে? শুধু তো আপনি কি বলবেন নাকি আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে আসবো? না, ছোট্ট বিরতি। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গেই থাকুন। নিউজ এবং আপনারা নিশ্চয়ই জানেন যে ঘুরে দাঁড়াক আমাদের চলচ্চিত্র অনুষ্ঠানের একেবারে শেষ ধাপে রয়েছে। আমরা সবাই হয়তো একবার করে সুযোগ পাবো। আবার একটু খুসরু ভাইয়ের কাছে। খুসরু ভাই, একদম ছোট করে কিভাবে আমরা বের হয়ে আসতে পারি? কারণ আমরা যে সমস্যার কথা বলছি এইগুলোর চাইতে বড় কথা হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্টের অনেক বড় একটা অভাব। আপনার কাছে কি মনে হয়? দেখেন, আমরা এখানে সবাই সমস্যাগুলোই আলাপ করলাম, তাহলে আমরা কিন্তু চলচ্চিত্রের এই সমস্যাগুলো সবাই জেনে গেছি। এখন হচ্ছে যে এই সমস্যাগুলো জেনে এর সমাধানের পথ খুঁজলেই কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো। ছোট্ট কথায়। বাহ, অনেক ভালো কথা যে সমাধানের পথ খুঁজলেই আমরা সমাধান হবে। এবং পথটা কি, গুলজার ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাই। গুলজার ভাই, পথটা কি আসলে? তার আগে আমি একটা কথা বলতে চাই যে আমাদের চলচ্চিত্র আসলে কি আমাদের দরকার আছে কিনা এটি আগে সরকারকে ভাবতে হবে। যদি সরকার মনে করে যে হ্যাঁ আমাদের এই দেশে আমাদের চলচ্চিত্র দরকার আছে, তাহলে আমাদের সব পক্ষকে নিয়ে বসতে হবে। আমরা সংকট আমরা জানি, আমরা কোথায় কোথায় সংকট আছে, কোথায় কোথায় আমাদের ত্রুটি আছে, আমরা সবই জানি। এখন যদি সরকার আমাদের সবাইকে নিয়ে বসে আমরা সমাধানের পথ বের করতে পারবো ইনশাআল্লাহ। যখন 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত বাংলাদেশের চলচ্চিত্রের যে পরিস্থিতিটি দেখলাম, একেবারে অশ্লীলতার চূড়ান্ত কিন্তু ওই সময়টিতে।
তখন আপনারা যারা এই চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত কই তখন তো এই ধরনের কথা তুললেন না, এখন না কেন না তুলছেন? আমরাই তখন প্রতিবাদ করেছি। আমরা আমাদের বহু যারা এটার সাথে জড়িত ছিল তাদেরকে আমরা বিভিন্ন সংগঠন থেকে বহিষ্কার করেছি, তাদেরকে আমরা এফডিসিতে পর্যন্ত নিষিদ্ধ করেছি, আমরা এর মধ্যে ব্যবস্থা নিয়েছি। আমরা তা না, আমরা তো সবাই না, গুটি কয়েক লোক এটার মধ্যে প্রবেশ করেছিল এবং তারা সাময়িকভাবেই ছিল এবং পরবর্তী তারা বিদায় হয়ে গেছে। আচ্ছা, তাহলে কি ওই যে সিজনাল যারা আসলেন তারা এই শিল্পটাকে একেবারে 12টা বাজিয়ে এখন আপনাদের হাতে ছেড়ে গেছে, বিষয়টি এরকম? অনেকটা যে তখন থেকেই পতন হয়েছে এবং তখন থেকেই ভিডিও পাইরেসি শুরু হয়েছে। কারণ ভিডিও পাইরেসি সাধারণত সামাজিক ছবিগুলো বেশি হতো, যেটা বাসায় বসে সবাই দেখতে পারতো। এই অশ্লীল ছবিগুলো পাইরেসি হতো কম, কারণ অশ্লীল ছবিকে বাসায় বসে দেখতে পারতো না, আর অশ্লীল ছবি। অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা যে যাই বলি না কেন, আমাদের বিবেক বলে একটি কথা আছে, বিবেকের কাছে আমরা প্রশ্ন করি যে আমরা তিলে তিলে আমাদের চলচ্চিত্র শিল্পকে ধ্বংস করলাম এবং তারপর আমরা একে অপরের উপর দোষটা পাচ্ছি। আমরা মনিরুজ্জামান স্যারকে দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। সুদীপ্ত দা, আপনি কিছু যোগ করবেন কিনা? আমার মূল কথাটা যেটা শুরু করেছিলাম সেটা শেষ করতে পারলাম না। এই কথাটাই হচ্ছে যে আমরা স্বাধীনতা পূর্বকালে যখন এই মারোয়ারিদের পশ্চিমাদের সাথে চ্যালেঞ্জ করে এই দেশে চলচ্চিত্র নির্মাণ শুরু হলো এবং প্রতিযোগিতায় টিকে থাকলো, সেই মানসিকতার থেকে আমরা যখন সরে এসেছি তারপরে থেকে কিন্তু আমাদের দেশীয় চলচ্চিত্রে ধস নামাটা শুরু হয়েছে, পতনের শুরু হয়েছে। এবং আজকে বিকল্প মিডিয়ার কারণে যে কথা বলছেন যে মেধাও আছে, মেধাটাকে উপযুক্ত জায়গায় লাগানোর, উপযুক্ত ক্ষেত্রে ব্যবহারের আমরা ব্যর্থ হচ্ছি। যে এখানে বিকল্প মিডিয়া, কারণ অনেকে বলে যে হ্যাঁ টেকনিক্যালি আমরা অত বেশি না, মানে সেই অভিযোগটাকে কি মনে হয়? না, টেকনিক্যালি আমাদের কিছু কিছু ক্ষেত্রে দুর্বলতা আছে, কথাটা ঠিক, এটা অনেকেরই আছে। আপনার কিছুদিন আগে আমরা এই যে শোলে ছবির ডাইরেক্টর বাংলাদেশ ছিলাম, উনি নিজে স্বীকার করেছেন, রমেশ সিপ্পি, যে শোলে যখন আমি বানাই তখন আমি টেকনিশিয়ান আনছি হলিউড থেকে। তো আমরা যদি এখন বোম্বেতে গিয়ে মাদ্রাজে গিয়ে ছবির কালার কারেকশন করাই, এটা দূষণীয় কিছু না। এগুলো আস্তে আস্তে শিখতে কারণ টেকনোলজি আমাদের এখান পর্যন্ত আসতে একটু সময় লাগে, সেই জন্য এটা পরিচালককে দোষারোপ করার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। কিন্তু মূল কথাটা হচ্ছে যে সেই টেকনোলজিটাকে আমি আত্মস্থ করব, সেই ব্যাপারে তো বেকিং থাকতে হবে, সেই বেকিংটাই তো। আমরা একেবারে শেষ ধাপে চলে এসেছি এবং স্বাভাবিকভাবে যে কথা বলছিলাম যে আমাদের যদি বিবেক না থাকে, আমরা যদি লজ্জা না পাই, আমরা যদি চোখে চোখ রাখতে যদি আমরা সাহস না পাই, তাহলে এ ধরনের অভিযোগই থাকে। আমরা শেষ করব মনিরুজ্জামান, এবং যে কথা বলছিলাম যে টেকনিক্যাল সাপোর্ট, এবং টেকনিক্যালি আজকে খুব সহজেই আমরা ইকো করে ফেলতে পারি, জাস্ট একটা কম্পিউটারে সুইচ টিপ দিলেই সেই জায়গাটা ইকো করতে বললাম। কিন্তু একটাবার ভাবুন তো যে 1954-55 দিকে যখন কে আসিফ মুঘলে আজম করছে, তখন ইকো করার কি আদৌ কোনো সিস্টেম ছিল? আসলে আজকের বাস্তবতাটা ধরেই চলচ্চিত্রের কথাটা ভাবতে হবে, এবং এই বাস্তবতাটা হচ্ছে এখন টেকনোলজিটা ভিন্ন, দর্শক ভিন্ন, হ্যাঁ, ছবি বানাবার সময় ভিন্ন, হ্যাঁ, ছবির বাস্তবতা ভিন্ন, গল্প পর্যন্ত ভিন্ন। এই জায়গাগুলিকে হিসাবে নিয়েই চলচ্চিত্রকে দাঁড় করাতে হবে, এবং সেটা দাঁড় করাবার জন্য একটা কথা ঠিক, যেটা আপনি অবশ্য প্রশ্ন করেছিলেন, সরকারকে বসতে হবে কেন? সরকারকে বসতে হবে, কারণ এই অবস্থাতে ফেসিলিটেট করতে হবে সরকারকে, অবস্থাটা পরিবেশটা তৈরি করার জন্য। আমরা অনুষ্ঠান শেষ করব যে আমরা আসলে সকলকে, এখানে আরেকটা কথা আছে যে সরকার বসবে, কিন্তু আমাদেরকেও নিজেদের মধ্যে একে অপরের বিরোধিতা করার মানসিকতা থেকে দূর করে আমি এই উদাহরণটি আজকের অনুষ্ঠানে রাখতে চাই যে লতা মঙ্গেশকরের মতো শিল্পীকেও বাথরুমে বসিয়ে গানের রেকর্ড করতে হয়েছিল মুঘলে আজমের জন্য। তাহলে কি এই সমস্ত ঘটনা থেকে আমাদের নির্মাতারা, আমাদের লেখকরা, আমাদের ব্যবসায়ীরা কিছুই কি শিখবে না? আমরা সেই জায়গাটি একটু দেখে মনিরুজ্জামান আপনার শেষ কথা দিয়ে অনুষ্ঠান শেষ করব। মনিরুজ্জামান, কথাই হচ্ছে ওটা যে বাদশাহ আকবর চোখ নামিয়ে নিলেন, অর্থাৎ আমরা এমন ভাবে আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করেছি যে চোখ আমাদেরই নেমে যাচ্ছে। শেষ কথা, আমার বিশ্বাস যে এই দেশের যারা নির্মাতা, যারা প্রযোজক, যারা অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলী,
এবং সরকার সবাই মিলিতভাবে যদি এগিয়ে আসে তাহলে এই দেশে আবার নতুন করে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক। এই অনুষ্ঠানটি রাত 2:15 এবং পরের দিন সকাল 7:15 পুনঃপ্রচারিত হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে চাই। পরবর্তী আয়োজন পলিটিক্স প্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।